আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো বিশ্বাসই হবে না। ভাবুন তো, একটা ভিডিও, হ্যাঁ শুধু একটা ভিডিও, একটা ভয়ঙ্কর যুদ্ধকে থামিয়ে দিল। চলুন এই অবিশ্বাস্য ঘটনার গভীরে যাওয়া যাক। আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? একটা দেশ যখন প্রায় জিতেই গেছে, জয়ের থেকে আর কয়েক কদম দূরে, তখন তারা হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে পিছিয়ে আসবে কেন? এই অদ্ভুত প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজব। আর আমি বলতে পারি উত্তরটা আপনাদের বেশ অবাক করবে। তো ব্যাপারটা খুলেই বলি, থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যেকার এই সংঘাতটা বেশ পুরনো, কিন্তু এবারের পরিস্থিতি ছিল একদম অন্যরকম। থাইল্যান্ডের সামরিক শক্তি এতটাই বেশি ছিল যে সবাই ধরেই নিয়েছিল কম্বোডিয়ার হার শুধু সময়ের অপেক্ষা। মানে অবস্থাটা এমন ছিল যে থাই আর্মিকে আটকানোর মতো কেউ ছিলই না। বিশেষজ্ঞরা তো বলছিলেনই যে বড়জোর 1 সপ্তাহ লাগবে, এর মধ্যেই অর্ধেক কম্বোডিয়া থাইল্যান্ডে দখলে চলে আসবে। কিন্তু গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই। যখন সবাই থাইল্যান্ডের বিজয়ের জন্য অপেক্ষা করছে, ঠিক সেই মুহূর্তে খবর এলো যুদ্ধ থেমে গেছে। একটা যুদ্ধবিরতির চুক্তি সই হয়েছে। এক মুহূর্তে যেন পুরো খেলার চালটাই পাল্টে গেল। তাহলে এমন কি হলো যে একটা জিততে থাকা দেশ হঠাৎ করে থেমে গেল? নিশ্চয়ই এর পেছনে খুব বড় কোনো কারণ আছে। চলুন সেই মূল ঘটনাটার দিকে নজর দিই যা এই সব কিছু ঘটিয়েছে। হ্যাঁ, ঠিক এটাই। এই একটাই কারণ। থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার একটা দখল করা এলাকায় ভগবান বিষ্ণুর একটা প্রাচীন মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে। একটা মূর্তি ভাঙা, আর তাতেই পুরো যুদ্ধের মোড় ঘুরে গেল। আর স্থানীয় কয়েকজন, ভাবুন একবার, জীবনের ঝুঁকি নিয়ে পুরো ঘটনাটা ক্যামেরাবন্দি করে ফেলে। আর তারপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তে এক মুহূর্ত সময় লাগেনি। চোখের পলকে একটা ছোট্ট ভিডিও গোটা বিশ্বের কাছে পৌঁছে গেল। আর সাথে সাথেই যেন সারা বিশ্বে একটা ঝড় উঠে গেল। মানুষ বলতে শুরু করলো, এটা কি করে সম্ভব? এটা তো শুধু একটা মূর্তি ভাঙা না, এটা 130 কোটি মানুষের বিশ্বাসের ওপর আঘাত। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে নানা দেশের সাধারণ মানুষের তীব্র নিন্দা করতে শুরু করে। কিন্তু শুধু মানুষের প্রতিবাদই সবটা ছিল না। পর্দার আড়ালে কাজ করছিল আর একটা বিরাট শক্তি, আর সেটা হলো টাকা। চলুন দেখি কিভাবে অর্থনীতি এই যুদ্ধের ফলাফলে একটা বড় ভূমিকা রেখেছিল। এই সংখ্যাটা দেখুন, 25%। আপাত দৃষ্টিতে শুধু একটা সংখ্যা, কিন্তু থাইল্যান্ডের জন্য এটা ছিল বাঁচা মরার প্রশ্ন। কিন্তু কিসের 25% এটা? হ্যাঁ, এই 25%ই হল থাইল্যান্ডের জিডিপির সেই অংশ যা পুরোপুরি ট্যুরিজম বা পর্যটন থেকে আসে। মানে দেশের 4 ভাগের 1 ভাগ আয় হয় পর্যটকদের থেকে। বুঝতেই পারছেন পর্যটনের ওপর তারা কতটা নির্ভরশীল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, মালয়েশিয়া, চীন থেকে তো ট্যুরিস্ট আসেই, কিন্তু আসল খেলাটা ছিল ভারতকে নিয়ে। ভারত থেকে আসা পর্যটকদের সংখ্যা খুব দ্রুত বাড়ছিল, আর এমন একটা সম্ভাবনাও ছিল যে খুব শীঘ্রই ভারতীয়রাই থাইল্যান্ডের সবচেয়ে বড় ট্যুরিস্ট গ্রুপ হয়ে উঠবে। মাঠে যখন বন্দুক ট্যাঙ্কের লড়াই চলছিল, তখন কিন্তু ইন্টারনেটে চলছিল আরেকটা যুদ্ধ, যাকে বলা হয় ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধ। আর এই যুদ্ধটাই কিন্তু আসল খেলা ঘুরিয়ে দিয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম ছিল। একদিকে থাইল্যান্ড আসল অস্ত্র দিয়ে জমি দখল করছিল, আর অন্যদিকে কম্বোডিয়া, তারা মোবাইল ফোন আর ইন্টারনেটকে অস্ত্র বানিয়েছিল। তারা বিশ্বের মানুষের মনে জায়গা করে নিচ্ছিল। কম্বোডিয়া জানত বন্দুকের লড়াইয়ে তারা পারবে না, তাই তাদের আসল অস্ত্র ছিল ওই ভিডিও আর মানুষের সহানুভূতি। ওদের স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু বেশ পরিষ্কার। ওরা ইচ্ছে করে হিন্দুদের টার্গেট করে ওই মূর্তি ভাঙার ভিডিওটা ছড়াতে থাকে। শুধু তাই নয়, নিজেদেরই ঠিকঠাক রক্ষণাবেক্ষণ না করা পুরনো মন্দিরের ছবি দেখিয়ে তারা প্রচার করতে শুরু করে যে থাইল্যান্ড নাকি বিমান হামলা চালিয়ে সব ধ্বংস করে দিচ্ছে। মানে পুরোটাই ছিল একটা সাজানো খেলা। কিন্তু এই সব কিছুর মধ্যে, এই যুদ্ধ, এই রাজনীতি, এর মাঝে আসল ক্ষতিটা কার হলো জানেন? আমাদের ইতিহাসের, আমাদের ঐতিহ্যের। এমন এক ক্ষতি যা হয়তো আর কোনো দিনও পূরণ করা যাবে না। একবার ভেবে দেখুন, যে মন্দিরগুলো হাজার বছর ধরে প্রকৃতির সব রকম ঝড় ঝাপটা সামলে দাঁড়িয়েছিল, সেই মন্দিরগুলো
মাত্র 1 মাসের মানুষের তৈরি সংঘাতে তার চেয়েও বেশি নষ্ট হয়ে গেল। ভাবা যায়, প্রকৃতি যা 1000 বছরে পারেনি, মানুষ তা 1 মাসেই করে দেখাল। আর সত্যি বলতে কি, এই ধ্বংসের জন্য শুধু এক পক্ষকে দায়ী করলে চলবে না। থাইল্যান্ড যেমন ক্ষতি করেছে, কম্বোডিয়াও কিন্তু নিজেদের দিক থেকে কম করেনি। ক্ষমতার লোভে দুটো দেশই নিজেদের 1000 বছরের ইতিহাসকে একরকম শেষ করে দিয়েছে। সব শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যখন দুটো দেশের লড়াইয়ের মাঝখানে পড়ে আমাদের 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য এভাবে গুড়িয়ে যায়, তখন সেটাকে আবার গড়ে তোলার দায়িত্বটা আসলে কার? এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের সবারই জানা, কিন্তু আমরা কি সেটা মেনে নিতে প্রস্তুত?